হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিল ইরান। জাহাজ চলাচল বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে তীব্র তেল সংকটের শঙ্কা। রাউটার হ্যাক করছে রুশ গোয়েন্দারা। সাইবার হামলা থেকে বাঁচতে এফবিআইয়ের জরুরি সতর্কতা। বছরে সপ্তমবারের মতো মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলে দানা বাঁধছে নতুন আতঙ্ক। আইস হেফাজতে বন্দি মৃত্যুর ২০ বছরের রেকর্ড ভঙ্গ। যুক্তরাষ্ট্রে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজ আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস সম্মেলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক কয়েকদিন আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর ফলে রবিবার সকাল থেকে এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্ববাজারের মোট তেলের প্রায় ২০% এই পথ দিয়ে সরবরাহ করা হয়। ফলে নতুন করে ভয়াবহ জ্বালানি সংকটের মেঘ জমছে বিশ্ব অর্থনীতিতে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক কয়েকদিন আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে রবিবার সকাল থেকে এই কৌশলগত জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্ববাজারের মোট তেলের 1/5 এই পথ দিয়ে সরবরাহ করা হয়। ফলে নতুন করে জ্বালানি সংকটের মেঘ জমেছে বিশ্ব অর্থনীতিতে। শনিবার ইরান জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা বললেও দ্রুতই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন তাদের বন্দরে অবরোধ বজায় রেখে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। জবাবে ইরানের নৌবাহিনী শত্রুপক্ষকে নতুন পরাজয় উপহার দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে জানিয়েছেন, বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি না হলে আবারও সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। রবিবার ভোর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে স্থবির হয়ে পড়ে। ভারত জানিয়েছে তাদের পতাকাবাহী দুটি জাহাজ হামলার শিকার হয়েছে, যার ফলে নয়াদিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে প্রায় 20,000 নাবিক সহ শত শত জাহাজ উপসাগরে আটকা পড়ে আছে। ইসলামাবাদের মধ্যস্থতায় সরাসরি আলোচনার চেষ্টা চললেও পারমাণবিক ইস্যু ও প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও বড় দূরত্ব রয়ে গেছে। একদিকে থমকে যাওয়া তেলবাহী জাহাজ, অন্যদিকে বুধবার শেষ হতে যাওয়া সময়সীমা। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক চরম অনিশ্চয়তার মুখে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্ররোচনাতেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছেন। অভ্যন্তরীণ কেলেঙ্কারি থেকে জনমনে বিভ্রান্তি ছড়াতে ট্রাম্প এই সংঘাতকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলে তিনি দাবি করেন। আমেরিকার এই নতুন রাজনৈতিক বিতর্ক এবং ইরান যুদ্ধের নেপথ্য কারণগুলোর বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বইছে উত্তপ্ত হাওয়া। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের সাথে এই ভয়াবহ যুদ্ধে টেনে নামিয়েছেন। মিশিগানের ডেমোক্রেটিক উইমেন্স ককাসের এক অনুষ্ঠানে হ্যারিস এই যুদ্ধকে আমেরিকানদের অনিচ্ছাকৃত যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। হ্যারিসের দাবি, ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করেছেন মূলত ঘরোয়া কেলেঙ্কারি এবং বহুল আলোচিত এপস্টাইন ফাইল থেকে মানুষের নজর সরাতে। তিনি অপারেশন এপিক ফিউরিকেও একটি দুর্বল রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দেন। হ্যারিস আরও অভিযোগ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকার পুরনো মিত্রদের উপেক্ষা করে আন্তর্জাতিক নিয়ম কানুন ও সার্বভৌমত্ব তোয়াক্কা করছে না। এর ফলে বিশ্বমঞ্চে আমেরিকা এখন এক অবিশ্বাস্য রাষ্ট্রে পরিণত হয়েছে। মজার ব্যাপার হলো, হ্যারিসের এই সুর অনেকটা মিলে যাচ্ছে সাবেক ন্যাশনাল কাউন্টার টেরোরিজম ডিরেক্টর জো কেন্টের সাথে। কেন্ট গত মাসে পদত্যাগ করার সময় চিঠিতে স্পষ্ট লিখেছিলেন যে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওপর কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, শুধুমাত্র ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবিং গ্রুপের চাপেই ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন। কেন্টের মতে এই যুদ্ধ আমেরিকার সম্পদ ও দেশপ্রেমিক সেনাদের প্রাণের অপচয় ছাড়া আর কিছুই নয়।
নভেম্বরের নির্বাচন যত ঘনিয়ে আসছে, যুদ্ধের ময়দানের চেয়েও যেন রাজনীতির মাঠ বেশি গরম হয়ে উঠছে। ট্রাম্প কি পারবেন বিরোধীদের এই কড়া সমালোচনার জবাব দিতে, নাকি যুদ্ধের এই নেতিবাচক প্রভাব তাকে নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে দেবে? মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। রুশ সামরিক গোয়েন্দা সংস্থা GRU বিশ্বজুড়ে হাজার হাজার সাধারণ অফিস ও হোম রাউটার হ্যাক করে সাইবার হামলা চালাচ্ছে। বিশেষ করে টিপি লিঙ্ক রাউটারের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। FBI একটি সফল অপারেশনের মাধ্যমে এই হ্যাকিং নেটওয়ার্কটি সাময়িকভাবে বন্ধ করলেও ব্যবহারকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। রাউটার সুরক্ষিত রাখতে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন এবং লেটেস্ট ফার্মওয়্যার আপডেটের পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। আপনার ঘরের সাধারণ ইন্টারনেট রাউটারটা কি হ্যাকারদের কবলে? সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI রাশিয়ার একটি ভয়ঙ্কর সাইবার গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক উন্মোচন করেছে। রুশ সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর একটি বিশেষ ইউনিট আমেরিকার হাজার হাজার বাড়ি ও ছোট অফিসের রাউটার হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্তত 23টি অঙ্গরাজ্যে। FBI জানায়, হ্যাকাররা মূলত টিপি লিঙ্ক ব্র্যান্ডের রাউটারগুলোর পুরনো সফটওয়্যারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই হামলা চালিয়েছে। তারা DNS হাইজ্যাকিং নামক কৌশলের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ইন্টারনেট ট্রাফিক রুশ নিয়ন্ত্রিত সার্ভারে পাঠিয়ে দিচ্ছিল। এর ফলে সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের ব্যক্তিদের পাসওয়ার্ড ও স্পর্শকাতর তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। FBI ইতোমধ্যে আদালতের অনুমতি নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে, যার মাধ্যমে আক্রান্ত রাউটারগুলো থেকে রুশ নিয়ন্ত্রণ সরিয়ে দেওয়া হয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, কেবল রাউটার রিবুট বা বন্ধ করে চালু করলেই এই বিপদ কাটবে না, কারণ হ্যাকাররা রাউটারের ভেতরের সেটিংস বদলে দিয়েছে। নিরাপত্তার জন্য FBI কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। আপনার রাউটারের ফার্মওয়্যার অবিলম্বে আপডেট করুন এবং রাউটারের ডিফল্ট ইউজার নেম ও পাসওয়ার্ড বদলে ফেলুন। যদি আপনার রাউটারটি কয়েক বছরের পুরনো হয়, তবে সেটি বদলে নতুন একটি মডেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছে গোয়েন্দারা। মনে রাখবেন, ইন্টারনেটের দুনিয়ায় সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া রবিবার ভোরে সিনপো উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। চলতি বছর এটি কিম জং উনের 7ম মহড়া। বিশেষজ্ঞরা বলছেন, এই উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কিম আন্তর্জাতিক মহলে নিজের দর কষাকষির ক্ষমতা বাড়াতে চাইছেন। দক্ষিণ কোরিয়া একে জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পিয়ংইয়ংকে দ্রুত উস্কানি বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্ব যখন ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে উত্তাল, ঠিক তখনই নতুন করে উত্তেজনা বাড়ালো উত্তর কোরিয়া। রবিবার ভোরে পূর্ব উপকূলের সিনপো এলাকা থেকে সমুদ্রের অভিমুখে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। চলতি মাসেই এটি তাদের 4র্থ এবং এবছরের 7ম মিসাইল পরীক্ষা। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের আবহে কিম জং উন বিশ্বকে নিজের সামরিক সক্ষমতার এক শক্তিশালী বার্তা দিতে চাইছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছেন, মিসাইলগুলো প্রায় 87 মাইল পথ পাড়ি দিয়ে সমুদ্রে পতিত হয়। সিনপো এলাকাটি মূলত উত্তর কোরিয়ার সাবমেরিন এবং সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার প্রধান কেন্দ্র। সিওলের ব্লু হাউস এই ঘটনাকে উস্কানিমূলক এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন বলে অভিহিত করে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের এই ডামাডোলে কিম জং উন দেখাতে চাইছেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA প্রধান সম্প্রতি সতর্ক করেছেন যে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র তৈরিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আলোচনার আগ্রহ প্রকাশ করলেও কিম জং উন সম্ভবত আলোচনার আগে আন্তর্জাতিক মহলে নিজের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে নিতে চাইছেন। ইরানের সংঘাত কি শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকেও পরমাণু প্রতিযোগিতায় আরও বেপরোয়া করে তুলবে? উত্তর এখন সময়ের হাতে। যুক্তরাষ্ট্রের আইস হেফাজতে বন্দী মৃত্যুর সংখ্যা গত 2 দশকের রেকর্ড ভেঙেছে। 2025 সালে 33 জন এবং চলতি বছরের শুরুতেই 17 জনের মৃত্যু নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। মৃত্যু তথ্য প্রকাশে আইসি কর্তৃপক্ষের রহস্যময় বিলম্ব এবং স্বচ্ছতার অভাব বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।
ডিটেনশন সেন্টারগুলোর ভেতরে মানবাধিকার লঙ্ঘন এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই হেফাজতে বন্দীদের মৃত্যুর হার ভয়াবহ রূপ নিয়েছে। কেবল 2025 সালেই 33 জনের মৃত্যু হয়েছে, যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। 2026 সালের প্রথম 4 মাসেই এই সংখ্যা দাঁড়িয়েছে 17তে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বন্দীদের মৃত্যুর তথ্য প্রকাশে আইন অনুযায়ী 90 দিনের সময়সীমা থাকলেও তা লঙ্ঘন করেছে সংস্থাটি। কেন এই গোপনীয়তা? কি ঘটছে ডিটেনশন সেন্টারগুলোর ভেতরে? দীর্ঘদিন বিলম্বের পর গত শুক্রবার আইসিই 4 জন বন্দীর মৃত্যুর বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। ভিক্টর ম্যানুয়েল দিয়াজ, হেভার সাnchez ডমিঙ্গুয়েজ, প্যারাডি লা এবং লুইস নুনেজ ক্যাসেরেস এই 4 জন চলতি বছরের জানুয়ারিতে মারা যান। এদের মধ্যে দিয়াজ ও ডমিঙ্গুয়েজের মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। এনবিসি নিউজ এই তথ্য গোপনের খবর ফাঁস করার পরপরই তড়িঘড়ি করে রিপোর্টগুলো প্রকাশ করে আইসিই। সবশেষ গত সপ্তাহে মিয়ামির একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে অ্যালেট ড্যামিয়েন কার্বোনেল বেটানকোর্ট নামে 27 বছর বয়সী এক কিউবান নাগরিকের মৃত্যু হয়েছে। তাকেও তার সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। আইসিই এটিকেও আত্মহত্যা বলে ধারণা করছে, তবে তদন্ত এখনও চলছে। ক্রমবর্ধমান এই মৃত্যু এবং স্বচ্ছতার অভাব এখন মানবাধিকার সংস্থাগুলোর প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আইসিই হেফাজতে 60,000-এরও বেশি অভিবাসী বন্দী রয়েছেন। যদিও গত কয়েক মাসে এই সংখ্যা কিছুটা কমেছে, তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের পুনরায় দায়িত্ব গ্রহণের আগের সময়ের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ডিটেনশন সেন্টারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। আটক অবস্থায় অভিবাসীদের এই অস্বাভাবিক মৃত্যু কি মার্কিন প্রশাসনের নজরদারির অভাব, নাকি কঠোর অভিবাসন নীতির এক করুণ পরিণতি? যুক্তরাষ্ট্রের আইওয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার ভোররাতে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানায় রাত 1:45টার দিকে পূর্ব কলেজ স্ট্রিটে একটি বড় ধরনের মারামারির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। মূলত কলেজ এবং ক্লিন্টন স্ট্রিটের সংযোগস্থলের কাছেই এই সংঘাত ঘটে। আইওয়া সিটি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গুলিতে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়। পুলিশ বর্তমানে হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ক্যাম্পাসের কাছে এমন সহিংসতায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শিকাগো থেকে নিউ ইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমাতঙ্কের জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে ফ্লাইট 2092 এর পাইলটরা বিমানে রহস্যময় শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি করে সেটিকে পিটসবার্গে জরুরি অবতরণ করেন। ফ্লাইট কন্ট্রোল রুমের অডিও রেকর্ডিং অনুযায়ী মাঝ আকাশে পাইলটরা প্রতি সেকেন্ডে একটি করে যান্ত্রিক বিপিং শব্দ শুনতে পান। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তারা এটিকে সম্ভাব্য বোমা হিসেবে বিবেচনা করে পিটসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। বোয়িং 737 বিমানটিতে 159 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। ল্যান্ডিংয়ের পর স্লাইড ব্যবহার করে নিরাপদে সবাইকে নামিয়ে আনা হয়। পিটসবার্গ এফবিআই এবং স্থানীয় বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষার পর বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং পরে তাদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানো হয়। 1 মাসের মধ্যে মার্কিন এয়ারলাইন্সে এটি দ্বিতীয় বড় ধরনের নিরাপত্তা ভীতি। বিমান কর্তৃপক্ষের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে এক টিএসএ কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে থমাস জেসি বিংহ্যাম নামের এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নিজের পাসপোর্ট এবং ব্যাগ চুরির ভুল অভিযোগে তিনি ওই কর্মকর্তার উপরে হামলা চালান। পরবর্তীতে দেখা যায় বিংহ্যাম নিজেই একটি রেস্তোরাঁয় ব্যাগটি ফেলে এসেছিলেন। এই ঘটনায় তার 8 বছরের জেল হতে পারে। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং মে মাসে ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে।
লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অদ্ভুত ও সহিংস ঘটনার জন্ম দিলেন এক অস্ট্রেলীয় পর্যটক। নিজের পাসপোর্ট এবং ব্যাগ খুঁজে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এক নিরাপত্তা কর্মকর্তাকে আক্রমণ করে বসেন তিনি। অথচ পরে দেখা গেল তার হারানো ব্যাগটি ছিল একটি রেস্তোরাঁয়। এই তুচ্ছ ভুলের কারণে এখন ওই পর্যটককে কাটাতে হতে পারে বছরের পর বছর জেল। গত 15 মার্চ মেলবোর্নের বাসিন্দা 35 বছর বয়সী থমাস জেসি বিংহাম লাস ভেগাস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তার ধারণা হয় কর্তব্যরত এক টিএসএ কর্মকর্তা তার ব্যাকপ্যাক এবং পাসপোর্ট চুরি করেছেন। বিংহাম ওই কর্মকর্তাকে বাথরুম থেকে অনুসরণ করে বাইরে এসে আক্রমণ করেন। প্রসিকিউটরদের দাবি, বিংহাম ওই কর্মকর্তার ইউনিফর্ম ধরে টানা হেঁচড়া করেন আর তার গলার ল্যানিয়ার্ড ছিঁড়ে ফেলেন এবং এমনকি চুল ধরে কাচের দেয়ালে ধাক্কা মারেন। ভুল যখন কাল হলতে তদন্তে দেখা যায়, বিংহামের দাবি ছিল সম্পূর্ণ ভুল। বিমানবন্দর পুলিশ তার ব্যাগ এবং পাসপোর্ট টার্মিনাল 7 এর একটি রেস্তোরাঁ থেকে উদ্ধার করে, যেখানে তিনি কিছুক্ষণ আগেই খেয়েছিলেন। অর্থাৎ নিজের ভুলেই ব্যাগ ফেলে এসে তিনি দোষ চাপিয়েছিলেন দায়িত্বরত কর্মকর্তার ওপর। ওই কর্মকর্তা হাতে এবং পিঠে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। বিংহামকে প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হলেও পরে যুক্তরাজ্যগামী বিমানে ওঠার সময় আবারও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ফেডারেল আদালতে বিংহাম নিজেকে নির্দোষ দাবি করলেও অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ 8 বছরের জেল হতে পারে। আগামী 12 মে এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। নিজের ভুলেই আজ বিংহামের সামনে 8 বছরের কারাদণ্ড। বিদেশের মাটিতে সামান্য অসতর্কতা কিভাবে জীবন তছনছ করে দিতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো ব্রঙ্কসের একটি স্কুলে দীর্ঘক্ষণ গোপন বৈঠক করেছেন। শিশুদের বই পড়ে শোনানো এবং গান গাওয়ার আড়ালে এই দুই নেতার মধ্যে নানা রাজনৈতিক আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং মেয়রের গোপনীয়তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের সাথে মামদানির সখ্যতার মাঝে এই বৈঠক মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন। ব্রঙ্কসের একটি প্রি স্কুলে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকটি ঘিরে এখন সরগরম নিউ ইয়র্কের রাজনীতি। একদিকে ট্রাম্প প্রশাসনের সাথে কার্যকরী সম্পর্ক বজায় রাখার চেষ্টা, অন্যদিকে সমাজতান্ত্রিক ঘরানার মেয়র মামদানির সাথে ওবামার এই সাক্ষাৎ নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সাউথ ব্রঙ্কসের লার্নিং থ্রু প্লে প্রি-কে সেন্টারে এই দুই নেতা প্রায় 90 মিনিট সময় কাটান। সেখানে তারা শিশুদের সাথে বই পড়েন এবং গান গেয়ে সময় কাটান। তবে এই সফরের সূচি নিয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষা করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মেয়র। মেয়রের পাবলিক শিডিউলে ওবামার নাম উল্লেখ না করে কেবল অভিভাবক ও শিশুদের সাথে সাক্ষাৎ হিসেবে বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছিল। এমনকি কেবল নির্বাচিত কিছু সংবাদ মাধ্যমকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলীয় কাউন্সিলররা। রিপাবলিকান কাউন্সিলর জোয়ান আরিওয়ালা এই গোপনীয়তাকে একনায়কতন্ত্রের কৌশল বলে অভিহিত করেছেন। তার মতে, গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা স্বচ্ছতার পরিপন্থী। কাউন্সিলর ডেভিড কার মেয়রের নির্বাচনী প্রচারণার স্বচ্ছ প্রশাসন গড়ার প্রতিশ্রুতিকে লন্ডন ফগ বা কুয়াশার সাথে তুলনা করে কটাক্ষ করেছেন। নির্বাচনের আগে ওবামা মামদানিকে সমর্থন না দিলেও তার প্রচারণার প্রশংসা করেছিলেন। অন্যদিকে রাজনৈতিকভাবে যোজন যোজন দূরত্ব থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মেয়র মামদানির সম্পর্ক এখন পর্যন্ত বেশ সৌহার্দ্যপূর্ণ। ওবামার সাথে এই বিশেষ বৈঠক ট্রাম্প মামদানি সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়। 22 এপ্রিলের সময়সীমার মাঝে আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি নিউ ইয়র্কের এই অভ্যন্তরীণ রাজনৈতিক মোড়ও সমান গুরুত্ব পাচ্ছে। ব্রঙ্কসে কিশোরীদের টার্গেট করে গলার চেইন ছিনতাইয়ের ঘটনায় নিউ ইয়র্কের প্রবাসীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্রীরা দিনে দুপুরে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় অভিভাবকরা। স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং এই অপরাধী চক্রের বিস্তার নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিশেষ করে কিশোরীদের টার্গেট করে প্রকাশ্যে গলার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী অভিভাবকরা। স্কুল থেকে ফেরার পথে বা দিনের আলোতেই ঘটছে এসব ঘটনা। ব্রঙ্কসের নিরাপত্তা ব্যবস্থা কি তবে ভেঙে পড়েছে?
সম্প্রতি ব্রঙ্কসের বেশ কয়েকটি এলাকায় কিশোরীদের টার্গেট করে একদল ছিনতাইকারী সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মূলত নির্জন রাস্তা বা সাবওয়ে স্টেশনের আশেপাশে ওত পেতে থাকে এই অপরাধীরা। এরপর হঠাৎ হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে গলার সোনার চেইন বা দামি অলংকার ছিনিয়ে নিয়ে চম্পট দিচ্ছে তারা। এই পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগে ফেলেছে সাউথ ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোকে। অনেক অভিভাবক এখন সন্তানদের একা স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশের টহল বাড়ানো হলেও অপরাধীদের বেপরোয়া ভাব কমছে না। সিসিটিভি ফুটেজে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চললেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল চক্রটি। পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে চলাচলের সময় দামি গয়না প্রদর্শন না করা এবং পারতপক্ষে দলবদ্ধভাবে চলাচলের অনুরোধ করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে তৎক্ষণাৎ 911-এ কল করার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।